শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে না কয়েকটা কাপড় ছিল, তো ভেবেছিলাম হাতে কাচবো, তো তারপরে ভাবলাম অনেকগুলো কাপড় আজকে একটু ওয়াশিং মেশিনে একটু অন্যভাবে কাপড় কাচি, দেখা যাক ঠিকঠাক হয় কিনা। এটা বললাম তার কারণ হচ্ছে ওয়াশিং মেশিনটা বাথরুমে ঢুকিয়ে কিন্তু কাপড়গুলো কাচতে হয়, কিন্তু আজকে আমি ভাবলাম পাইপটা বের করে বাথরুমে দিয়ে দিব, দিলে পাইপ দিয়ে জলটা বেরিয়ে যাবে, দিলে আর ওয়াশিং মেশিনটা বাথরুমে ঢোকানোর প্রয়োজন নেই। তো আজকে একটা দেখলাম যে হয় নাকি, একটু দেখি, ট্রাই করি। তো সেই কারণে কাপড়গুলো কাচতে দিয়ে এসছি। তো তারপর ঘরটা ঝাঁট দিতে চলে এলাম, দিলে ওই দিকে কাপড়গুলো কাচতে কাচতে আমার এই দিকে অন্যান্য কাজগুলো হয়ে যাবে। দিলে কি বলো তো, খুব অল্প টাইমে আমার কাজটা খুব এগিয়ে যাবে। তো এমনি যদি আমি সব ঘরের সমস্ত কাজ শেষ করে তারপরে যদি কাপড়টা কাচতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো। তো সেই কারণেই কিন্তু ভাবলাম ওয়াশিং মেশিনে আজকে একটু ট্রাই করি কাপড়গুলো কিভাবে কাচা যায়। তো দেখলাম মোটামুটি একটু কাচাই যাচ্ছে। প্রথমে কিন্তু আমি কাপড়গুলো কেচে ওই নোংরা যে জলগুলো ছিল, জলগুলো কিন্তু আমি বের করে নিয়েছিলাম বাথরুমে। তো তারপর আবার জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে আরও একবার ঘুরিয়ে তারপর জলটা বের করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি শুকনো করব। প্রথমে একবার ভালো জল দিয়ে জলটা বের করে নিয়েছি, তারপর আবারও একবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। জলটা ওইদিকে বাথরুমে পাইপ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আজকে না খুব সহজে কাপড়গুলো কেচে নিতে পারলাম। তো তারপর কিন্তু ওই কাপড়গুলো ড্রাই করব বলে আরও সাইডে যে একটা মেশিন আছে ওই সাইডে ভরে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু আজকে কাপড়টা কাচা হয়ে গেল, একটু বুদ্ধি করে কাজটা করলাম বলে। না হলে তোমাদের দাদাভাই কিন্তু ওই ওয়াশিং মেশিনটা বাথরুমে ঢুকিয়ে তারপরে কাপড়গুলো কাচতো, তো অনেকটা সমস্যাও হতো। তো সেই কারণে আজকে একটু ট্রাই করলাম, ভীষণ কিন্তু সুবিধাও হলো। তো যাই হোক, ওদিকে টুকিটাকি কাজ করতে করতে এদিকে আমার কাপড়গুলো কাচাও হয়ে গেল, আর কাপড়গুলো অনেকটা পরিমাণ শুকনোও হয়ে গেছে। আর বেশি শুকনো করিনি, কারণ আমি রোদে দেব, সেই কারণে। যদি রোদে না দেওয়া হতো তখন কিন্তু একেবারে শুকনো করে নেওয়া হতো। যেহেতু আমি রোদে দেব, রোদটা উঠছে, তো সেই কারণে কিন্তু আমি আর পুরো ড্রাই করিনি, শুধু জলটা বের করে নিয়েছি। তো তারপর ভালো করে আমি সেট করে নিলাম, আর পাইপটা না ওপরে একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। কেন বলো তো, ওই না ইঁদুর না কেটে দেয়। তো এইভাবে একটা কেটে দিয়েছিল আগে, তো তার জন্য তোমাদের দাদাভাইও না একটা পাইপ নিয়ে এসে আবার লাগিয়েছে। তো সেই কারণে পাইপটা তোমাদের দাদাভাই ওইভাবেই কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখে। তো আমি একটু বেঁধে দিয়ে এলাম। তো তারপর এখানে রোদে কাপড়গুলো শুকনো হতে দিয়ে দিচ্ছি। অনেকগুলো কাপড় ছিল, পুরো এক বালতি কাপড় ছিল, আর এগুলো যদি হাতে কাচতাম তো সমস্যা হতো একটু। যাই হোক, অভ্যেস আছে, প্রতিদিন কিন্তু সেই একইভাবে কাপড়গুলো কাচি। তো সব দিন বেশি হয় না, তো আজকে একটু বেশি ছিল, সেই জন্য ভাবলাম একটু ট্রাই করি। তো যাই হোক, কাপড়গুলো খুব সহজেও কেচে নিলাম, আর কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেল। তো তারপর কিন্তু চান করে ঠাকুর ঘরে পুজো করে সব কিছু সাজিয়ে রেখে দিয়ে এসছি, মানে আজকে হচ্ছে পূর্ণিমা, তো তার জন্য নিরামিষও করছি। আর ব্রাহ্মণ ঠাকুর মশাই কিন্তু বিকেলেই আসেন, কিন্তু যেহেতু সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হয়, তো সেই জন্য চান করে যেহেতু এসছি, সব কিছু ফল ফুল কি লাগবে না লাগবে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো দিলে আর বিকেলে এলে না বেশি পরিশ্রম করতে হবে না। আর ঠাকুরের কাছে যেহেতু লাগবে, তো তার জন্যই কিন্তু না খেয়ে সব কিছু রেডি করে দিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে কিন্তু এসে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। কি বলো তো, সকালে ডিউটি আছে, তো সেই জন্য। তো প্রথমে কিন্তু ফুলকপি আলু কেটে প্রথমে ভাজা বসিয়েছি, তারপর কিন্তু টক রান্না করব, কিছু সবজিও কেটে নিয়েছি, আর ওই ঝোলের মশলা আর একটু টক যে করব সরিষাও বেটে নিয়ে এলাম। তো এদিকে ফুলকপি আলু ভাজা হতে হতে ওই দিকে কিছু আমি রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি
তাড়াতাড়ি রান্নাটা করব বলে। আর তারপরই কিন্তু এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আর সমু না ফুলকপি আলুর তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো তার জন্য ভাবলাম ফুলকপি আলুর তরকারিটা আজকে করেও ফেলি, কারণ গরম পড়ে যাচ্ছে আর ভালো লাগবে না। তো সেই কারণে ফুলকপিটা একটু ছিল, তো তার জন্য ভাবলাম নষ্ট করব না, আজকে ঝোলটা করে ফেলি। তো যাই হোক, ঝোলটা তুলে কিন্তু এক পাশে গ্যাসে বড় বাটিতে তুলে দিয়েছি। দিলে কি বলো তো, একদিকে ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি টকটা রান্না করে নিতে পারবো। একটু বুদ্ধি খাটিয়ে আমি এইভাবে রান্নাগুলো করে থাকি। দিলে কি বলো তো, আমাকে কড়াইও বেশি মাঝামাঝি করতে হবে না, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা করার নেই। তো যাই হোক, আমার যেটা সুবিধে মনে হয় সেইভাবেই করি। তো যাই হোক, টক রান্নাটা বসিয়েছি আর এদিকে ঝোলটাও ফুটছে। দিলে দুই দিকে দুটো রান্না হয়ে যাবে। আর তারপর একটু চা বসালাম, একদমই সময় পাইনি চা খাওয়ার জন্য। তো ওদিকে তরকারিটা যেহেতু হচ্ছে, তো তার জন্য একটু চা বসালাম। তো তারপর এখানে না কলা আর আলু কেটে নিয়ে এলাম ভাজা করব বলে। এই কলাগুলো না আমাদের বাড়িতেই হয়েছিল, শেষ দিয়ে কিন্তু কেটে বড়দিকেও দিয়েছিল, ও নিয়েছে আর আমাকে কিছুটা দিয়ে গিয়েছিল। তো সেইগুলোই কিন্তু ভাজা একটু করব। সমু একটু ভাজা খেতে পছন্দ করে আর আমাদেরও ভালো লাগে। আর কলা বিশেষ করে ওই চচ্চড়ি বা ভাজা ছাড়া সেরকম ভালোই লাগে না। তো তার জন্যই একটু ভাজা করে নিচ্ছি, একটু বেশি করে তেল দিয়ে মুচমুচি করে ভাজা করব। তো যাই হোক, ঝোলটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর ওই একটা বড় বাটিতে টকটাও তুলে এক সাইডে গ্যাসে বসিয়েছি, ওদিকে ফুটছে, একটু কাঁচা লঙ্কা দিলাম। আর তারপর এদিকে আলু আর ওই কলাটাও ভাজা হয়ে গেল। খুব সহজে কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো করে নিলাম, দেখতেই পেলে। তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার কাজে বেরিয়ে পড়বো। মানে আমি যাব ডিউটিতে, তোমাদের দাদাভাই যাবে অফিস, আর সমু যাবে স্কুলে। তো এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি আর ভাতটা বেড়ে নেব, ও খাবে আর আমি আর সমু খেয়ে কিন্তু সবাই বেরিয়ে যাব। আজকে যেহেতু একটু দেরি করে ডিউটিটা ছিল, তো তার কারণেই কিন্তু রান্নাবান্না করে খেয়েই চলে যাচ্ছি। যেদিন আমার একেবারে সকাল সকাল ডিউটি থাকে, সেদিন কিন্তু আমি এসে বেশিরভাগ সময় ভাতটা খাই। আর আজকে যেহেতু 10টার সময় ডিউটি আছে, তো সেই কারণেই কিন্তু আজকে সবাই মিলে খেয়ে একসঙ্গেই বেরিয়ে যাব। তো যাই হোক, এখন সবাই মিলে খেয়ে নিই। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো আমি ডিউটি থেকে এসে প্রথমেই কিন্তু এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। এসে আর কিছু খাইনি, তার কারণ হচ্ছে ওই দুপুরের দিকে একটু টিফিন করেছিলাম, তো সেই কারণে আর খিদেটা এখন নেই। তো তার কারণে ভাবলাম সবগুলো কাজ গুছিয়ে নিই, তারপরেই খাওয়া দাওয়া করব। তো যাই হোক, এখানে অনেকগুলো বাসন ছিল, জানো তো। সকাল থেকে এক বিন্দু আমি বাসন মাজতে সময় পাইনি, কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে গিয়েছিলাম। আর তার উপরে আজকে পূর্ণিমা, তো তার জন্য কিন্তু সব কিছু সাজাতেও অনেকটা সময় লেগেছিল। তো তার কারণে কিন্তু এক বিন্দু সময় পাইনি। তো যাই হোক, এখন সব বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা ঝাঁট দেবো। তারপর সকালে যে কাপড় কেচেছিলাম, রোদে দিয়েছিলাম, সেগুলোও তুলবো। তারপর ঠাকুর মশাই আসবেন আর পূর্ণিমা পুজো করতে, তো তার জন্য সেখানেও অনেকটা টাইম দিতে হবে। তো তার জন্যই কিন্তু ঝটপট কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মেজে তারপর কিন্তু এখানে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখলে না এগুলো বেশি নোংরাও হয় না, তো তার কারণে চেষ্টা করি সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা। তো যাই হোক, তারপরে এখানে আমি বাসনগুলো যে মাজলাম সেগুলো উল্টে একটু রেখে দিচ্ছি। জলটা শুকনো হলে তখন কিন্তু আবার বাস্কেটে ভরে রেখে দেব, না হলে বাস্কেটটা নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে এখানে চলে এলাম ঘরটা ঝাঁট দেওয়ার জন্য। আর এরই মধ্যে সমু কিন্তু তার বড়মার ঘর থেকে চলেও এসছে। আর ওর কিন্তু স্কুলটা না ওই 1:30-2টোর দিকে ছুটি হয়ে যায়, ও চলে আসে। তো তারপর কিন্তু ওর বড়মার ঘরে, সেজমার ঘরে থাকে। তো এখন ও এলো, এসে কিন্তু ওকে একটু ফল কেটে দিয়েছি, ও কিন্তু বাইরে বসে খাচ্ছে। তো এরই মধ্যে আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, ঠাকুরমশাই চলে এসেছিলেন সন্ধ্যের আগে আগে। তো ঠাকুরমশাই পুজো করে গেলেন, তারপর কিন্তু আমি এখানে সন্ধেটাও দিলাম। আর গোপুসোনাকে এখানে খেতেও দিয়েছি। ঠাকুরমশাই যে ফলগুলো কেটেছিলেন, ওনাকে বলেছিলাম একটু করে গোপুসোনার জন্য বের করে দিতে, ওইগুলো একটু গোপুসোনাকে খেতে দেব, তো সেই কারণে দিয়েছি। আর ঠাকুরমশাই যে পুজো করেছিলেন, এইগুলো হচ্ছে প্রসাদ।
তো তারপর চলে এলাম রান্নাঘরে। তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় দুধ নিয়ে এসছে, তো দুধটা সেরকম ছিল না, তো নিয়ে আসতে বলেছিলাম। তো এখন গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি চা খাই আর সমু কিন্তু কেলগস বর্নভিটা এগুলো খায়, তো তার জন্য দুধটাও আসে। তো যাই হোক, তারপরে ওই প্রসাদ যে পুজো হয়েছিল ওইটা বের করে এনেছিলাম। সমু এখানে কলা খাচ্ছে আর আমরাও একটু সঙ্গে খেয়েছিলাম। তো তারপর একটু চা বসালাম, যেহেতু বাড়িতে সন্ধ্যের সময় আছি, ইচ্ছে হলো একটু চা খেতে। অ্যাকচুয়ালি আমার তো এমনিতে দুধ চা খেতে ভালোই লাগে, তো তার জন্য একটু চা বসালাম। একটু বেশি করে দুধ দিয়ে একটু চাটা বানিয়েছি, বেশি করে দুধ দিয়ে চাটা খেতে ভীষণ ভালো লাগে, তো তার কারণে। আর আজকে না আমাদের বাড়ির পাশে মন্দির প্রতিষ্ঠার জন্য পুজো হচ্ছে, তো সেখানে যাব। আর এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এই প্রসাদটা না আমার বড়দির বৌমার বাবার বাড়ি থেকে এসছে। তো ওর বাবার বাড়িতে কাকুর ছেলের মানসিক পুজো ছিল, তো সেই কারণে আজকে ওই সাদা ভাত টাইপের হয়েছিল, তো ওইটাই দিয়ে পাঠিয়েছে। তো তারপর কিন্তু তোমাদের দাদা ভাই আর সমু একটুখানি প্রসাদ আর মুড়ি খেয়েছিল। তো তারপর দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি ওই বাড়ির পাশে যে দেশ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো ওখানে যাব বলে। তো 3 দিন মতো আজকে হয়ে গেল প্রতিষ্ঠিত হয়েছে, তো একেবারে যাওয়ার সময় পাইনি, তো আজকে একটু বেরিয়েছি যাব বলে। আর তোমাদের দাদা ভাই সমুকে মোজাটা পরালো, সোয়েটার পরতে বলেছিলাম, ও বলল পরবো না, বাইরে কিন্তু হালকা ঠান্ডাও লাগছে। আর ওর বড় মা সেজো মা এসেছিল, ওদের সঙ্গে বেরিয়েও যাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই মন্দিরে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, মন্দিরটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসছি, আর আমরা কিন্তু পেছন দিক দিয়েই এসছিলাম। পেছন দিক দিয়ে এলে আমাদের একটু শর্টকাট হয়, তো সেই কারণে। আর ওই যে দেখতেই পাচ্ছ লাইটিংগুলো ভীষণ সুন্দর লাগছে। তো কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম দেশ মন্দিরের ফটো, কিন্তু ওখানে না ওই রং টং হচ্ছিল না, তখন কাজ চলছিল। কিন্তু এখন দেখতেই পাচ্ছ মন্দিরটা হয়ে যাওয়ার পর ভীষণ সুন্দর লাগছে। আর ওই দিকে অনুষ্ঠানের জন্য ওই প্যান্ডেল হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ বাবা মহাদেবের বাহন, ভীষণ সুন্দর লাগছে। আর মন্দিরটা বেশ বড় হয়েছে। আর এই যে একটু ঢুকে দেখছি কেমন হয়েছে। অনেক দিন আগে এসছিলাম, সেভাবে তখন মন্দিরটার রং হয়নি, কাজ চলছিল, কিন্তু তারপরে আর আসা হয়নি। তো এখন যখন এসে দেখি না, মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মন্দির হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। আর এই বছর না অনেক জায়গায় মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এখানকার মন্দির কিন্তু ভীষণ বড় হয়েছে। দেশ মন্দির বিশেষ করে এত বড় কোথাও দেখিনি। আর আমাদের কিন্তু এখানে অনেকজন ডোনারও করেছেন। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই খুচরো করে নিচ্ছেন ঠাকুরমশাইয়ের কাছ থেকে, খুচরোটা ছিল না, তো সেই কারণে। তো যাই হোক, এখানে হচ্ছে শীতলা মা আর গণেশ বাবা, আর ওই দিকে কিন্তু শিব ঠাকুর আছেন। তো তোমাদেরকে সবটা দেখিয়ে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। আর এখানে ভেতরে শিবলিঙ্গটাও বেশ বড়ই হয়েছে। তো যাই হোক, তারপরে এখানে সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছি। আর সমু কিন্তু তার বাবার পিঠের উপর উঠে পড়ছে। আর ঠাকুরমশাইয়ের সঙ্গে তোমাদের দাদাভাই একটু কথা বলছিল, কারণ কয়েকদিন পর যে শিব চতুর্দশী ব্রত আছে, তো ওই দিন মন্দিরে কখন ঠাকুরমশাই আসবেন, তো সেই কারণে একটু কথা বলছিল। তো যাই হোক, এখানে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর সমু কিন্তু এখানে ঘন্টা বাজাতে চাইছিল, কিন্তু বাজাতে পারছিল না, বারবারই চেষ্টা করছিল। আর ঘন্টাটাও না বেশ বড় ছিল, জানো তো, ভীষণ ভালোই লাগছে। তো তারপর কিন্তু বাইরে বেরিয়ে এসেছিলাম, আর সমু এখানে বায়না করছে আমি কিছু একটা খাবো। তো তার জন্য তার বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলতেই পারছে না যে কি খাবো বলে। তো যাই হোক, তারপরে সামনে রাস্তায় চলে এসেছিলাম, এখানে দেখলাম চটপটি তৈরি হচ্ছে, তো তার জন্য ভাবলাম চটপটি একটা খাও। তো সমুও বলছিল যে চটপটি খাবো বলে দেখে। আর ওইখানে কিন্তু অনেকটা সময় লাগছিল, তো ওনাকে বানাতে বলেছি। তার মধ্যে কিন্তু আমি চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ফুলের ডিজাইনটা দেখতেই পাচ্ছ, গেটটা ভীষণ সুন্দর লাগছে।
আর ফুল দিয়ে যেহেতু পুরোটা সাজানো হয়েছে, দারুণ লাগছে, যেরকম বিয়ে বাড়ি বা মুখে ভাতে অনুষ্ঠানে যেরকম সাজানো হয় সেইভাবেই কিন্তু সাজানোটা হয়েছে। তো বাইরের থেকে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেশ মন্দির কিন্তু এইভাবে কোনো দিন আমি বড় মন্দির দেখিনি, এই কিন্তু প্রথম আমাদের দেশে এত বড় কিন্তু মন্দির প্রতিষ্ঠিত হলো। সবাই কিন্তু দেখে বলছেন যে ভীষণ সুন্দর হয়েছে, বেশ বড় মন্দির। তো যাই হোক, এদিকে একটু অনুষ্ঠান হচ্ছে, তো তারপর সমু বায়না করলো ভুট্টা খাবে বলে, তো তার জন্য চলে এলাম এখানে, ওর জন্য একটা নিচ্ছি। আর আমরা একটু পাঁপড় ভাজা নেব। আর আমাদের যেহেতু নিরামিষ ছিল, তো তার কারণে কিন্তু অন্যান্য কিছু খেতেও পাচ্ছি না, তো সেই কারণে এইখানে একটু দেখলাম পেঁয়াজ টেঁয়াজ সেভাবে আর হয়নি, শুধু ওই ভুট্টা আর ওই পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। তো তারপর সমু এদিকে খাচ্ছিল, আর ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে, ও বলছে খেতে বেশ ভালোই লাগছে। তারপর আমিও একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে, সত্যি কিন্তু ভালোই লাগছিল। আর এটা না ছোট্ট ভুট্টা ছিল, বেশ নরম ছিল, খেতেই বেশ ভালো লাগছিল। তারপর তোমাদের দাদা ভাই ওই যে পাঁপড় ভাজা কিনলো, তো তারপর কিন্তু এদিকে চলে এসেছিলাম। আর এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই ওই চটপটিটা খাওয়াচ্ছে সমুকে। আর এরই মধ্যে আমাদের বাড়িতে একজন স্যার যে পড়াতে আসেন, উনি সমুকে কিন্তু একটা বেলুনও কিনে দিলেন। তো তারপর ভাবছিলাম একটু ফুচকা খাবো বলে, কিন্তু ফুচকার দোকানে এত পরিমাণ লাইন ছিল কি আর বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আবার ফুচকাও খেলাম। তো তারপর সমু বায়না করলো কিছু একটা কিনে দাও, কিনে দাও মানে এক্ষুনি কিনে দিতেই হবে, প্রচুর পরিমাণে বায়না। তো তার জন্য একটাই খেলনা দোকান ছিল, ওখানে চলে এলাম কিছু একটা কিনে দেওয়ার জন্য। তো ও কিন্তু এখানে এসে অনেক কিছু বায়না করছিল, কখন বলছে ডুগডুগি নেব, কখন বলছে পাখা নেব, কখন বলছে আবার ওই বন্দুক নেব, তারপর বল নেব, অনেক কিছু বায়না করছিল। তো যাই হোক, তারপর কিন্তু এখানে অনেকগুলো জিনিস দেখাও হচ্ছে, কোনটা নেবে ও বুঝে উঠতে পারছে না। আর এরই মধ্যে বায়না করছিল যে আমি রং নেব বলে, তো ওকে বললাম যে না, রংটা নিও না, কারণ বাড়িতে গেলে না নষ্ট করবে, নোংরা করবে ঘর, তো সেই জন্য আর কিনে দিইনি। তো বন্দুকটা দেখছি, দাদাভাইকে বললাম যে একটু খুলে দেখিয়ে দাও, কিন্তু খোলার পরেই বুঝতে পারলাম যে বন্দুকটা ঠিকঠাক ছিল না, আর ওইটা প্রায় 80-90 টাকা দামও ছিল। তো ভেবেছিলাম কিনে দিব, কিন্তু চালানোর পরে দেখলাম ঠিকঠাক কাজ করছে না, বলগুলো এমনিই বেরিয়ে চলে যাচ্ছে। আর এখানে যে পোস্টার টাঙানো আছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু যেনারা দান করেছেন ওনাদের সবার কিন্তু নাম লেখা আছে। তো যাই হোক, আরও একবার তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব সবাই মিলে। সর্বত্র কৃষ্ণের লীলা করে ধর্ম, সেই দেখি যারা কি হয় নির্মল, যারা কিনা নির্মল স্বচ্ছ পবিত্র হয়েছে, সেই ভগবানকে দেখতে হবে। তাই সেই নির্মলতা আসবে কি থেকে, স্বচ্ছতা পরিবর্তন করতে পারি। তাই চৈতন্যদেবের শিক্ষা, আপনি আচারি ধর্ম অপরে শেখায়, আপনি না করলে আচার অন্যের শিক্ষিত না। কিছু মনে না করে কথা বলতে, আপনি তো বললেন প্রণাম কর, তো বলে না কেন? তো যাই হোক বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ি, সমু আর তার বাবা সামনে যাচ্ছে। তো সমু এখানে বল আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লাইটিং বলটাই কিন্তু ও কিনেছে। আর ও কিন্তু নোংরার মধ্যে বারবারই বলটা ফেলছিল, আমি না করছিলাম তবুও কোনো কথা শুনছিল না। তো এই যে বাড়িতে চলে এসেছি, ওই ভুট্টা যে কেনা হয়েছিল ওটাই খাচ্ছে, আর বলছে মামা মামাকে আরও একটু পুড়িয়ে দাও না। আমি বলছি যে যেরকম পোড়ানো আছে সেটাই খাও, বেশি পুড়ে গেলে আবার ভালো লাগবে না। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল, কারণ বেশ নরম ছিল, ছোট দেখে এনেছিলাম। তো যাই হোক, ওই যে প্রসাদ রেখেছিলাম বড়দির ওই বৌমার বাবার বাড়িতে দিয়ে পাঠিয়েছিল, তো এইগুলোই এখন খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।